আজকের এই আয়োজনটা একটু বিশেষ আয়োজন। কারণ হলো যে মেধাবীদের নিয়ে সেলিব্রেশন বাংলাদেশে অনেক কম। তো এই জন্য স্কলার্স ফোরামকে স্বাগত জানাই যে তারা আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে যারা মেধার স্বাক্ষর রেখেছে এবং যারা আগামী পৃথিবীতে নেতৃত্ব দিবে তাদেরকে নিয়েই তারা মূলত আজকের এই আয়োজন সম্পন্ন করেছে। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশের মানুষ, আমার কাছে মনে হয় যে পৃথিবীর যত মানুষ আছে মজলুম, তাদের মধ্যে বাংলাদেশের মানুষ হলো অন্যতম। কারণটা আমি বারবার দেখছি যে বাংলাদেশকে যারা শাসন করছে তারা বারবার আমাদেরকে শোষণ করার চেষ্টা করেছে নানাভাবে। এবং একে তো আমাদের উপরে ব্রিটিশদের প্রায় 500-600 বছরের একটা শাসন, মুসলমানদের শাসনের পরে ব্রিটিশরা প্রায় 190 বছর আমাদেরকে শাসন করেছে। এই 190 বছরে শাসন করার আগে আমরা ছিলাম পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জনপদের একটা, ছিলাম হচ্ছে বাংলাদেশের মানুষরা। কারণ হচ্ছে যে ওই সময়টাতে আমাদের সোসাইটিতে চমৎকার একটা পরিবেশ ছিল এবং আমরা ওই সময় দেখতে পেতাম যে আমাদের ঘরে ঘরে আমরা প্রশান্তি দেখতে পেতাম, ঘরে ঘরে আমরা সমৃদ্ধি দেখতে পেতাম। ওই সময় হিস্ট্রিতে বলা হইতো যে বাংলাদেশ মানে হলো এরকম একটা দেশ, যে গল্পটা ছিল এরকম যে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আছে বাংলাদেশে। বাংলাদেশের পোশাক ছিল মুসলিম। পৃথিবীর ইউরোপ অথবা এরকম মধ্যপ্রাচ্যের কোন একটা দেশের মানুষ যদি এই মুসলিমটা পাইতো, সে সবচেয়ে বেশি খুশি হইতো, কারণ বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট সে আসলে পাইছে। ওই প্রাচীন সময়েও ওই সময়টাতেও বাংলাদেশের জাহাজ শিল্প ছিল, ঠিক আছে, চমৎকার চমৎকার শিল্প ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে ব্রিটিশরা আসার পরে 1757 সালে এই বাংলাদেশের মানুষের মাঝে বিভেদের কারণে বিভেদ তৈরি করে তারা বাংলাদেশের ক্ষমতার মসনদ, অর্থাৎ এই বাংলা বিহার উড়িষ্যার ক্ষমতার মসনদে তারা আরোহণ করল। আরোহণ করার পরে তারা যেটা করছে যে নানা ধরনের শোষণ তারা চালাইছে আমাদেরকে। এমন ভাবে শোষণ করেছে যে তোমরা জেনে থাকবা যে 76-এর মন্বন্তর নামে একটা দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে 3 জনে 1 জন মানুষ বাংলাদেশে মারা গিয়েছিল। এরপর একে একে চিরস্থায়ী বন্দোবস্ত ইত্যাদি নানাবিধ অনিয়ম অবিচার আমাদের উপর চাপায় দেওয়া হয় এবং আস্তে আস্তে আমাদেরকে মেইন স্ট্রিম থেকে সরায় দেওয়া হয়। আমরা বঞ্চিত এবং নিপীড়িত হই অনেক বেশি। আমরা আবারও আওয়াজ তুলি, একটা সময় গিয়ে আমরা স্বাধীন হই ব্রিটিশদের কাছ থেকে 1947 সালে। দেখো, এই 190 বছরে আমাদেরকে শাসন করার পরে আমরা এখন একটা বাংলাদেশে আছি। 71 সালে আমরা আবারও স্বাধীনতা পাইছিলাম, 90-এ আবারও আমাদেরকে রক্ত দিতে হয়েছিল। আজকে 2024 সালে এসে আমরা আবারও রক্ত দিয়ে আমাদের দেশটাকে নতুন ভাবে আমরা বলতে পারি যে, অনেকে বলতেছে স্বাধীনতার 2.0 ভার্সন বাংলাদেশ পেলাম, এরকম কথা অনেকে বলতেছে। তো এরকম একটি জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সোসাইটির অনেকে ভেবেছিল যে আমাদের তরুণরা মনে হয় আর সেই মানসিকতা রাখেন না লড়াই করা, কিন্তু আমাদের তরুণরা দেখিয়ে দিয়েছে যে আমরা যে কোনো প্রয়োজনে, দেশ ও জাতির প্রয়োজনে আমরা দেশকে উদ্ধারের জন্য যে কোনো কিছু করতে পারি ইনশাআল্লাহ। তরুণরা আসলে এটা দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের এখন আমরা নানাবিধ সমস্যা আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখলাম যে বাংলাদেশে দুর্নীতির একটা মহা উৎসব চলেছে বাংলাদেশে। বিভিন্ন ফোরাম বলছে যে বাংলাদেশে বিগত এই 16 বছরে অথবা 15 বছরে প্রায় 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে নানাভাবে। এবং এটা করেছে হচ্ছে যে বাংলাদেশের যারা বাংলাদেশকে নেতৃত্ব দিত, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদরা, বাংলাদেশের বড় বড় আমলারা, এরাই মূলত এই ধরনের দুর্নীতিগুলো করেছে। একটা দেশের ইকোনমি মাত্র
এক বছরের বাজেট হচ্ছে 7 লক্ষ কোটি টাকা। এই জায়গা থেকে এত বড় দুর্নীতি করা মারাত্মক ব্যাপার আসলে। এরপরে আমরা যদি এভাবে দেখি যে আমরা যাদেরকে তৈরি করছি, এরকম মেধাবীরাই তো আসলে বাংলাদেশের বড় বড় ডিপ্লোমেট হয়। বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী বলতেছিলেন যে উনি ভারতে গিয়ে বাংলাদেশের, তোমরা দেখবা যে প্রতি বছরে বাংলাদেশে বন্যা হয়। বন্যা হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের চারপাশে প্রায় 57টা নদী আছে, এর মধ্যে 54টা নদী ভারত থেকে আসা, এবং অধিকাংশ নদীতেই ভারত হচ্ছে বাঁধ দিয়ে ফেলছে। এই বাঁধ দেওয়ার কারণে যখন শুষ্ক মৌসুম হয় তখন তারা বাঁধ বন্ধ করে রাখে, আমাদেরকে পানি দেয় না। আবার যখন বর্ষা মৌসুম হয় তখন সব বাঁধ ছেড়ে দেয়, এবং যার ফলে দেখা যায় যে বাংলাদেশে বন্যা হয়। তো উনি যখন গিয়েছিলেন ভারতে, গিয়ে যখন উনি এটা নিয়ে বন্যা পরিস্থিতি ইত্যাদি নিয়ে যখন আলাপ করতেছিলেন, বাংলাদেশেরই একজন ডিপ্লোমেট ছিলেন, উনি তখন বলতেছিলেন যে না, আসলে তো বাংলাদেশে কোনো সমস্যা নাই, ভারত যা করছে এটাই ঠিক করছে। একজন পড়াশোনা করা মানুষ, একজন ডিপ্লোমেট, সেও যখন দেশকে রিপ্রেজেন্ট করার কথা, সে দেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেছে। এটা হলো আমাদের মানে একটা আমরা চিত্র বলতে পারি। আমরা আরো চিত্র বলতে পারি যে আমাদের তরুণদের একটা বড় অংশ মাদকাসক্ত, তরুণদের একটা বড় অংশ ইয়াবা সেবন করে। ঠিক আছে, আজকে তুমি দেখো এক ধরনের তরুণ যারা এই রাজপথে আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে তারা সরাসরি আক্রমণ করছে, গুলি চালাইছে, অস্ত্র দিয়ে হামলা করছে। এরাও তো তরুণ। আজকে আবারও তারা মহা খুনের নেশায় মত্ত হয়েছে, চোরাগন্ডা হামলা করে অসংখ্য মানুষকে তারা হত্যা করতেছে, যারা যারা দেশের পক্ষে আন্দোলন করছিল, যারা দেশের পক্ষে কাজ করছিল। তো এরকম যখন আমরা মানুষদেরকে দেখি তখন আমরা আমাদের অনেক বেশি খারাপ লাগে যে এরা এদেশে জন্মগ্রহণ করার পরেও তারা এদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছু করতে তাদের অন্তর কাঁপে না। এটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। আবার যখন আমরা দেখি যে অসংখ্য তরুণকে আমরা দেখতে পাই যে যারা আলহামদুলিল্লাহ দেশের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, এবং তারা হলো যে দেশের জন্য এমনভাবে কাজ করতেছে যেটা আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করতেছে। যে দেখো বাংলাদেশের অসংখ্য তরুণ অসংখ্য ভালো ভালো কাজ করতেছে। আজকে বাংলাদেশটা চালাচ্ছে মূলত তরুণরা। এরপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা খেয়াল করব যে বাংলাদেশের তরুণরাই দেখবা যে সবাই যারা পড়াশোনা করে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে যায়, এবং সে দেশে গুরুত্বপূর্ণ ইনভেনশনে বাংলাদেশের তরুণরা অবদান রাখতেছে। আমরা প্রত্যাশা করব যে তোমরাও সে ধরনের তরুণ হবা ইনশাআল্লাহ, তোমরাও সেই জায়গাগুলোতে যাবা ইনশাআল্লাহ, তোমরাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ইনশাআল্লাহ। তো অসংখ্য তরুণকে আমরা দেখতে পাই আবু সাইদের মতো তরুণদেরকে। ঠিক আছে, আবু সাইদকে আমরা সবাই নাম জানি এবং সবাই এজন্যই বলি আবু সাইদকে। আবু সাইদ ইজ দ্য পায়োনিয়ার। ঠিক আছে, অন্যায়ের বিরুদ্ধে আবু সাইদ বুক পেতে দিতে পারে, প্রয়োজন হলে জীবনও দিতে পারে। আবু সাইদ তো ভাবে নাই যে, সে কল্পনা করতে পারে না যে তাকে গুলি চালাবে। কিন্তু আবু সাইদের পরেও অসংখ্য ছবি আমরা দেখতে পাই, বিশেষ করে আজকে যে অংশে ঢাকা দক্ষিণ এলাকার মানুষরাই মূলত এখানে আসছে। এই মানুষরা মূলত নতুন বাংলাদেশ নির্মাণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অসংখ্য তরুণ এবং যুবক, অসংখ্য শ্রেণী পেশার মানুষ আবু সাইদের মতো বুক পেতে দিয়েছেন। ঠিক আছে, যারা বহিঃশক্তির শাসন আমাদের উপরে চাপায় দেওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে, ভারতের একটা প্রক্সি বাংলাদেশে তারা কাজ করতেছিল। বাংলাদেশের তরুণদের এই ত্যাগের কারণে বাংলাদেশ মূলত মুক্তি পেয়েছে। তোমরা জানবা যে পৃথিবীর অনেকগুলো দেশ হারাই গেছে, দখল হয়ে গেছে। আমাদের মাথার উপরেই একটা দেশ আছে, নাম হলো সিকিম, আমাদের এখান থেকে বেশি দূরে না, ওই চিকেন নেকের পাশেই। তো এই সিকিমে এরকম একটা অস্থিতিশীল একটা গন্ডগোল লাগাই দিয়ে
সিকিমকে ভারত দখল করে ফেলছে। এটা এখন ভারতের একটা অঙ্গরাজ্য, ভারতের যে কয়েকটা অঙ্গরাজ্য আছে তার মধ্যে এটা একটা। তো সিকিম আসলে তার দেশকে রক্ষা করতে পারে নাই, কিন্তু বাংলাদেশ পারছিল। কেন পারছিল? তরুণ এবং যুবকদের আত্মত্যাগের কারণে। তো মেধাবীদেরকে আমি এটাই বলবো যে তোমরাও নিশ্চয়ই দেশের বিভিন্ন জায়গায় যাবা, বিভিন্নভাবে তোমরা গুরুত্বপূর্ণ অবদান রাখবা। আমরা প্রত্যাশা করি যে তোমরা আমাদের দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, ইনশাল্লাহ পারা যাবে, এটাই তোমাদের নিকট প্রত্যাশা। আমি তোমাদেরকে একটু বিশেষভাবে বলবো যে আমরা এমন একটা সোসাইটিতে বাস করি যে আমরা হচ্ছে পৃথিবীতে অনেক দেশ আছে যারা তাদের কালচারকে তারা ধ্বংস করে ফেলছে, ঠিক আছে? সেখানে তাদের ফ্যামিলি সিস্টেম ব্রেকডাউন করছে। এক ধরনের মানুষ তারা ভাবলো যে আসলে উন্নয়ন তো অনেক বেশি, আমরা কেন মানুষের জন্য চিন্তা করব, আমি শুধু আমার জন্যই চিন্তা করব, আমার জন্য যা যা দরকার আমি শুধু সেটাই করব। তারা যখন এটা করা শুরু করলো এবং একে একে ডেভেলপমেন্ট শুরু হইলো, তারা ভাবলো যে আমি ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাসী, ঠিক আছে? আমি শুধু আমারই উন্নয়ন চাই, আমার যা যা লাগবে আমি এটাই চাই, সোসাইটির কি হইলো না হইলো এগুলোতে আমি কোনো খেয়াল করি না, ঠিক আছে? যার ফলে দেখা গেল যে তাহলে তার ফ্যামিলি ভেঙে গেল, ঠিক আছে? স্বামী স্ত্রীর মধ্যে তাদের দূরত্ব তৈরি হয়েছে, সন্তানদেরকে যে খুব যে টেক কেয়ার করা লাগে, বেশি বেশি সময় দেওয়া লাগে, এটা তাদের মধ্যে ছিল না। যার ফলে আমরা দেখলাম যে সোসাইটিটা ভেঙে গেল তাদের, এবং তারা পতনের দ্বার প্রান্তে তারা মূলত দাঁড়ায় আছে। কারণ যে কোনো সভ্যতা এবং যে কোনো দেশ উন্নতির জন্য কাজ করে মূলত সে দেশের মানুষরা। যখন সে দেশের মানুষদের তৈরি হওয়া, গড়ে ওঠা চমৎকারভাবে হয় না, তখন সে দেশটা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। আলহামদুলিল্লাহ আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি যে জায়গায় আমাদের চমৎকার একটা ফ্যামিলি বন্ড আছে, ঠিক আছে? আমাদের ফ্যামিলি বন্ডিংটা অনেক স্ট্রং, এবং আমরা আসলে একজন আরেকজনের কাছ থেকে শিখি। তোমরা দেখবা যে তোমরা তোমাদের দাদা দাদি অথবা নানা নানুর কাছ থেকে তোমরা অনেক অনেক কিছু শিখবা, যেটা আসলে ইউরোপ আমেরিকার কেউ শিখতে পারে না। আমাদের যে সোশ্যালাইজেশন হয়, তাদের সেই সোশ্যালাইজেশন কখনোই হয় না, ঠিক আছে? আমরা সবার কাছ থেকে শিখি, আমরা আমাদের বড় বোন বড় ভাইদের কাছ থেকে শিখি, ঠিক আছে? আমরা ছোটদেরকে শিখাই। একজন শিশুর শুধু একজন সেই স্কুলে যে শিখবে ব্যাপারটা এরকম কিন্তু না বাংলাদেশে, কারণ আমরা ভাই বোন প্রতিবেশী, এরপরে আমাদের দাদা দাদু নানা নানি, আমাদের আত্মীয় স্বজন সবার কাছ থেকে শিখি, সবার সাথে আমাদের একটা চমৎকার বন্ডিং আছে। তো এই জন্য আমি তোমাদেরকে এই বিষয়টাতে একটু বিশেষভাবে বলবো যে তুমি যখন বড়দের সাথে মিশবা, বড়দের অভিজ্ঞতা শোনার চেষ্টা করবে, কারণ তারা হচ্ছে জীবন এবং জগৎ দেখেছে, ঠিক আছে? তারা তোমাকে রিয়েলিস্টিক একটা পরামর্শ দিতে পারবে, ঠিক আছে? এই জন্য তুমি যদি চিন্তা করো যে আমি শুধু আমার বন্ধুদের মাঝেই আমি চিন্তা করব, আমরা এখন এআই প্রযুক্তির যুগে চলে আসছি, আমরাই অনেক কিছু বুঝি, যদি এভাবে চিন্তা করো তাহলে আলটিমেটলি ইউ আর গোয়িং, তোমরা হচ্ছে মানে ধ্বংস হইতে যাচ্ছ। আর যদি তোমরা এই সোসাইটির বন্ডিং এর সাথে তোমরা নিজেদেরকে একাত্মতা পোষণ করতে পারো, ভ্যালুসগুলো নিতে পারো নিজের মাঝে, আগামীর প্রজন্মের মাঝে ছড়াই দিতে পারো, তাহলে আমরা একটি সুন্দর দেশ পাবো ইনশাআল্লাহ। সেই সাথে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের জন্য তোমাদের বাবা মার ত্যাগ আসলে অনেক অনেক বেশি। তুমি দেখবা যে আমি ঢাকা শহরের অসংখ্য মানুষকে জিজ্ঞাসা করেছি, ঠিক আছে? এটা মূলত আমাদের দেশেরই দায়িত্ব যে আমাদের দেশের সকল সিটিজেনকে চমৎকার একটা শিক্ষা দেয়া, কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এটার প্রকৃত প্রতিফলন আমরা দেখতে পাই না। আমাদের বইয়ে অসংখ্য চিত্র থাকে, আমাদের দেশের চিত্র থাকে না, এগুলো হচ্ছে বাইরের দেশের চিত্র থাকে, ঠিক আছে? এরকম একটা জায়গা। তো এই জন্য আমি এই জায়গাটাতে তোমাদেরকে বলবো যে দেখো আমাদের শিক্ষার জন্য আমি দেখেছি বাংলাদেশে অধিকাংশ বাবা মা তার সন্তানদের পিছনে তার ইনকামের একটা বড় অংশ শুধুমাত্র সন্তানদের পিছনে ব্যয় করে। শুধুমাত্র ইকোনমি না, এটা হলো সময় বলো অথবা অন্যান্য যে কোনো জায়গায় বলো, সবচেয়ে বেশি ব্যয়টা করে সন্তানদের মধ্যে। তো এই জন্য আমি তোমাদেরকে একটু বিশেষভাবে অনুরোধ জানাবো যে আমরা যাতে আমাদের বাবা মার সবচেয়ে সুন্দরতম সন্তানটা যাতে আমরা হতে পারি।
এটা তোমরা সবসময় চেষ্টা করবে। সেই সাথে আমি তোমাদেরকে অনুরোধ জানাবো যে তোমরা সবসময় নতুন নতুন বিষয় শেখার চেষ্টা করো। শেখার কোনো শেষ নাই। তোমার একটা দিন যাবে, তুমি আসলে কি শিখলা, একটা দিন তোমার গতানুগতিক যাতে চলে না যায়, বরং এই একটা দিনে তুমি কি শিখলা এটা তুমি একটু মিজার করবা। ঠিক আছে, এটাকে বলে আত্মসমালোচনা। যে রাত্রেবেলা তুমি যখন ঘুমাইতে গেছো, ঠিক আছে, তুমি তখন চিন্তা করবা যে আমি আসলে আমার সারাদিনটা কিভাবে কাটাইছি, আমার কি কোনো ভুল হয়েছে সারাদিনে, অথবা আমার কি কি ভালো করার সুযোগ ছিল, এই বিষয়গুলো তোমরা একটু চিন্তা করবা সবসময়। আমি একটা গল্প বলে শেষ করতে চাই তোমাদের এখানে। এই গল্পটা হলো এরকম যে কোন একটা দেশে একটা নিয়ম পদ্ধতি ওইখানে চালু হইলো যে প্রতি বছরেই ওরা একজন করে রাজা তারা বানাবে। ঠিক আছে, যে রাজা 1 বছর দেশ চালাবে, দেশ চালানোর পরে তাকে হলো ছেড়ে দিবে। ঠিক আছে, তাকে রাজ্য ছেড়ে দিতে হবে এবং তাকে সে এমন একটা জায়গায় বনবাস দিয়ে আসা হবে, একটা মরুভূমিতে তাকে ফেলে আসা হবে। এইভাবে করে যখন একে একে প্রথম বছর রাজা হলো, দ্বিতীয় বছর রাজা হলো, 1 বছর করে রাজত্ব করে, এরপরে তাকে ওই জঙ্গলে ফেলে দিয়ে আসা হয় অথবা ওই মরুভূমিতে ফেলে আসা হয়। এরকম করে যখন কয়েক বছর হইল, যেই রাজা হয় 1 বছর পরে তার মৃত্যু নিশ্চিত, সোসাইটি থেকে সে এক্সক্লুড হয়ে যায়। তখন একজন রাজা, কেউ রাজা আর হইতে চায় না, যে রাজা হইলে তো আমার মৃত্যু নিশ্চিত। তখন তারা করলো একটা সিস্টেম যে আমরা একটা কাজ করি, একজন আয়সা বলল যে হ্যাঁ আমি রাজা হব। রাজা হওয়ার পরে সে যখন তার রাজত্ব শুরু করলো, তখন সে প্রথম যে কাজটা করলো, প্রথম কাজটা হলো যে 1 বছর পরে তাকে যেখানে ফেলে আসা হবে সে ওই জায়গার ডেভেলপমেন্ট শুরু করলো। ঠিক আছে, ওই জায়গায় পানির ব্যবস্থা করা, ওই জায়গায় থাকার ব্যবস্থা করা ইত্যাদি সবকিছু ওখানে ব্যবস্থা করলো। ব্যবস্থা করার ফলে 1 বছর পরে যখন তাকে রাজত্ব ছেড়ে দিতে হইলো, অন্যান্যদের মতো তাকে আর এরকম মৃত্যু মুখে পতিত হইতে হইল না। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে উই আর গোয়িং টু বি ডাই। আমরা সবাই মারা যাব, আমরা সবাই মারা যাব, এবং আমাদের আরেকটা জীবন আছে, আখেরাতে। ঠিক আছে, যে মানুষটার মনে আখেরাত আছে তার দুনিয়া এবং আখেরাতটা চমৎকার হয়ে যায়। এটা হলো যে আমাদের পরীক্ষা। তুমি দেখবা যে তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই গল্পটা সত্য, এভাবে যে তুমি হয়তোবা 8-এ পড়ো, তুমি চমৎকার পড়ালেখা করেছো, 9-এ তুমি ফার্স্ট হয়েছো, এসএসসিতে চমৎকার পড়াশোনা করেছো বলেই তুমি ইন্টারে গিয়ে মানে এসএসসিতে A+ পেয়েছো, ইন্টারে ভালো কলেজে তুমি ভর্তি হতে পারছো। ঠিক আছে, তুমি ভিকারুননিসা অথবা তুমি নটরডেম কলেজে ভর্তি হতে পারছো। তুমি ইন্টারে যদি ভালো করে থাকো তাহলে তুমি দেখা যাবে যে বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে তুমি ভর্তি হতে পারো।